সেশন নাম্বার 2 কোঅর্ডিনেটর ব্যাচ 18 আমরা লাস্ট ডেতে ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা থিওরিটিক্যাল ইস্যুস শিখেছি তাই না রিপিট করছি লাস্ট ক্লাসে আমরা কি করেছি লাস্ট ক্লাসে আমরা জানার চেষ্টা করেছি যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি টেকনোলজিস গুলো লাগে আর কোন টেকনোলজি গুলো কোন কোন পার্টে ইউজ করা হয় আমরা বেসিক্যালি মুভ করব ফ্রন্ট এন্ড টু ডেটাবেস রাইট তার মানে কি আমরা ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে আগে ধারণা নিব দেন সার্ভার সাইড এবং ডেটাবেস একসাথে আলোচনা হবে যদিও সার্ভার সাইডে কিছু ক্লাস থাকবে শুধুই সার্ভার সাইডের উপরে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো থাকবে শুধুই সার্ভার সাইডের উপরে আর কি ওয়ালাইকুম আসসালাম এখানে আরেকজন থাকে না আজকে দুইজন কেমন হচ্ছে একেবারে নতুন আচ্ছা এখানে আছে একজন চলে আসেন এখানে বসেন একজন কি এখানে বসেছিল কেউ না বসে নাই সিট তো বেসিক্যালি আমরা যখন আলোচনা শুরু করতে যাচ্ছি ফ্রন্ট এন্ডে শুরুতেই থাকবে কিন্তু HTML এর আলোচনা তাই না HTML এর কোডিংটা আমরা যেখানে লিখতে পারি সেভাবেই করা সম্ভব রাইট সেখান থেকেই কোড করা সম্ভব আমরা যদি বেসিক প্রোগ্রামিং মানে বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস আমাদের জানা থাকে আমরা জানি যে অ্যাট লিস্ট 3টা অ্যাপ্লিকেশন আছে যেখানে টাইপ করা যায় ফাইল সেভ করা যায় তাই না আমরা বাই ডিফল্ট উইন্ডোজের সাথে নোটপ্যাড পাই যদি আমার কোনো কিছু না থাকে উইন্ডোজ থাকে নোটপ্যাড দিয়ে কিন্তু আমি HTML এর কোড লিখতে পারি ফাইলটা আমাকে সেভ করতে হবে .html এক্সটেনশনে তখন সেটা অ্যাকচুয়ালি ওয়েব পেজ হয়ে যাবে আমি যদি ওটাকে কোনো ব্রাউজারে রান করাই কোড যদি ঠিক থাকে ব্রাউজারে আউটপুট দেখাবে শুধুমাত্র এক্সটেনশনটা কি হবে ফাইলের .html htm হতে পারে shtm অথবা shtml হতে পারে বাট গুড প্র্যাকটিসটা কি .html যেটা স্ট্যান্ডার্ড বাকি 3টা এক্সটেনশনও আমরা HTML এর জন্য ইউজ করতে পারি বলছিলাম যে আমি নোটপ্যাডে লিখতে পারি HTML এর কোড বাট ডিসঅ্যাডভান্টেজ আছে নোটপ্যাডের সেটা হচ্ছে যে কোডিং তো তাই না আমি যখন বলবো সিনট্যাক্স ট্যাগ আছে 115টা অ্যাট্রিবিউট আছে अराउंड 100 রাইট এবং অ্যাট্রিবিউটের কোন অ্যাট্রিবিউটের 5টা 10টা 20টা 15টা করে ভ্যালু আছে এগুলো কি মনে থাকবে মনে রাখার কথা হ্যাঁ বা এটাও কি মানে আমাদের যে সিস্টেম সেটাতে ধরবে শুধু HTML এর বিষয়গুলো যদি আমাদের সিস্টেমে ইনপুট দিতে চায় সে তো ক্র্যাশ করে যাবে রাইট সো ডেফিনেটলি এর বাইরের সলিউশন আছে ওকে দেন যখন প্রোগ্রামিং এটা অ্যাকচুয়ালি বিবর্তন হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি একটা বিবর্তনের মাধ্যমে এখনকার অবস্থায় পৌঁছেছে এবং ধীরে ধীরে বিবর্তন হতেই থাকবে এবং কোন একটা সময় আমাদের আর কোড লিখতে হবে না আমরা অ্যালগরিদম তৈরি করব আমরা UML ডিজাইন করব ওই UML ডিজাইন সফটওয়্যারে ঢুকিয়ে দেব কোড হয়ে যাবে তখন বলবেন যে আমরা তো কোড শিখছি আমরা কোথায় ভাত পাবো আপনারা তখন অ্যালগরিদম লিখবেন UML ডিজাইন করবেন রাইট কাজ কখনো কমে না বাড়তেই থাকে টেকনোলজি যখন আসে কোন টেকনোলজি মানে ব্যতিক্রম কিছু ছাড়া ভ্যানিশ হয়ে যায় আদারওয়াইজ ডে বাই ডে আপডেটই হতে থাকে নতুন নতুন ফাংশনালিটিস সেখানে আসতে থাকে মানুষের প্রয়োজনে আমরা যেসব টেকনোলজি গুলো এখন সবচেয়ে বেশি ইউজ করে থাকি এর মধ্যে অন্যতম 3টা টেকনোলজি হচ্ছে প্রথমে এসেছে কি হোয়াটস রাইট
তারপরে এসেছে কি ল্যাপটপ, তারপরে এসেছে কি মোবাইল। মোবাইলের প্রভাবটা সবচেয়ে বেশি, বাট নিয়ার ফিউচারে সবকিছু চলে যাবে ওয়াচের দখলে, যে শুরুতে এসেছে। ল্যাপটপে যা করা যায়, মোবাইলে যা করা যায়, সব ওই ওয়াচ দিয়ে করা যাবে। ওয়াচের কাজ করবে, ল্যাপটপের কাজ করবে, মোবাইলের কাজ করবে। সেটা নিয়ে কাজ শুরু হয়েছে এবং অল্প কিছুদিন পরে সে মার্কেটও দখল করে নেবে। তাই বলে কি যারা ল্যাপটপ বানাচ্ছে, মোবাইল বানাচ্ছে, তারা কি বসে থাকবে? ডেফিনেটলি না। তারাও তাদের এরিয়া বা পরিসর বাড়াতে থাকবে। ক্লিয়ার? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডট প্রোগ্রামিং, কমান্ড বেস প্রোগ্রামিং ছিল শুরুতে 1960-এর দশকে। সিএমডি প্রম্পট দেখি না, ওখানে কমান্ড লিখে লিখে কোনো একটা আউটপুট জেনারেট করতে হতো, ওটাকে অ্যাকচুয়ালি কমান্ড বলা হতো, প্রোগ্রামিং বলা হতো। তখন কোনো ইন্টারফেস ছিল না, কোনো ইন্টারফেস ছিলই না। এখন তো ইন্টারফেস এসেছে সফটওয়্যারে, ওয়েব বেসড ইন্টারফেস, ডেস্কটপ বেসড ইন্টারফেস, রাইট? বিবর্তন হচ্ছে, আমাদের সিনট্যাক্স কোড নিজেরা টাইপ করছি এবং কোড টাইপ করার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি হয়ে গেছে। আমি যে জন্য অ্যাকচুয়ালি ভিন্ন খাতে কথাগুলো বলছিলাম, এখন ট্র্যাকে আসছি যে আমি কখনোই কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সবকিছু মাথার মধ্যে রাখবো না, মুখস্থ করব না, যা দিয়ে আমাকে প্রোগ্রামিং করতে হয়। ওকে, তো বেসিক্যালি প্রোগ্রাম করার জন্য এডিটর বলে, আইডিই বলা হয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, যেটাকে আমরা শর্ট মুডে বলে থাকি আইডিই। সফটওয়্যার কোম্পানিগুলো কোন আইডিই গুলো ইউজ করে? ওয়েব ডিজাইনাররা বেসিক্যালি যারা HTML CSS এ বেশি কাজ করে। HTML CSS এর জন্য ভালো এডিটর যদি আমি বলি তাহলে ড্রিমওয়েভারকে বলবো, শুধু HTML CSS এর জন্য। বাট যদি আমি ওয়েব প্রোগ্রামার হতে চাই, জাভাস্ক্রিপ্ট PHP প্রোগ্রামিং করতে চাই, তখন ড্রিমওয়েভার ভালো এডিটর না। ভালো এডিটর কি? PHP এর জন্য নেটবিনস, ভালো এডিটর হচ্ছে সাবলাইম। হ্যাঁ, সো এরা হচ্ছে ভালো মানের এডিটর, যেগুলো সফটওয়্যার কোম্পানিগুলোতে ইউজ করা হয়ে থাকে, হ্যাভি এবং অনেক বেশি হেল্পফুল। সো আমরা এখানে যে এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে নেটবিনস। বেসিক্যালি এটা এমন এক ধরনের এডিটর, এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, বা বলবো ভেরি ফিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যা এই এডিটর দিয়ে করা যায় না। তার মানে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সই আমরা এখানে বা কোড আমরা এখানে করতে পারি। এখন বেসিক্যালি বলতেই পারি যে আমি টেক্সট এডিটর বা নোটপ্যাডেও তো সকল সিনট্যাক্স আমি লিখতে পারি। হ্যাঁ, আমি নোটপ্যাডেও সকল সিনট্যাক্স লিখতে পারি। নেটবিনসে আমি সকল সিনট্যাক্স লিখতে পারি উইথ হেল্প। আমি হেল্প নিয়ে, মানে আমাকে হেল্প করবে, সে প্রতিনিয়ত হেল্প করবে। আমি কোনো ট্যাগ লিখতে যাচ্ছি, এন্ডিং ট্যাগ কি হবে, এই ট্যাগের সিমিলার ট্যাগ গুলো কি আছে, বা এই নামের সিমিলার নামের ট্যাগ গুলো কি আছে, সবই চলে আসবে। আমার অ্যাট্রিবিউট দরকার, অ্যাট্রিবিউট গুলো কন্ট্রোল স্পেস চাপলে চলে আসবে। অ্যাট্রিবিউটের ভ্যালু দরকার, কন্ট্রোল স্পেস চাপলে ভ্যালু গুলো চলে আসবে। আমাকে সব মনে রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ভ্যালু লিখলেও কিন্তু সেটা চলে আসবে। সো কোনটা বেটার, নোটপ্যাড নাকি এডিটর? ডেফিনেটলি এডিটর। যখন আমাদের মিনিমাম 5টা টেকনোলজি ওয়েব প্রোগ্রামিং এর জন্য শিখতে হবে, সো ডেফিনেটলি কোনো কিছু মুখস্থ করে যদি আমি এগোতে থাকি, পারবো না কখনোই। আমাকে তাকে ইউজ করতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করার জিনিস, আমাকে কেউ ইউজ করবে না, আমি তাকে ইউজ করব। অলওয়েজ একটা বিষয় মনে রাখবেন যে টেকনোলজি যেন আপনাকে ইউজ না করে, আপনি টেকনোলজিকে ইউজ করবেন। টেকনোলজি যদি আপনাকে ইউজ করে, আপনি ধ্বংস হয়ে যাবেন। যেটা কারেন্ট জেনারেশন হচ্ছে, টেকনোলজি আপনাদের ধ্বংস করছে। মোবাইল ধ্বংস করছে, অ্যাপ্লিকেশন গুলো ধ্বংস করছে। মোবাইল কিছু অ্যাপস আছে, কিছু সাইট আছে, যেটাকে আমরা নেটওয়ার্কিং সাইট বলছি,
তারা আপনাদের ধ্বংস করে দিচ্ছে। বেসিক্যালি টেকনোলজি গুলো আপনাকে ইউজ করছে, আপনারা টেকনোলজিকে ইউজ করছেন না। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো প্রভাব কতটুকু পড়বে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা 5টা টেকনোলজি নিয়ে কথা বলবো। 5টা টেকনোলজি এখানে শিখবো। HTML শিখবো, CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, PHP শিখবো, ডেটাবেস MySQL শিখবো। তো সবকিছু যেন আমরা ভালো মতো করতে পারি, ইউজ করতে পারি, টেকনোলজির হেল্প নিয়ে এটাকে যেন খুব ভালো মতো আয়ত্ত করে নিতে পারি, টেকনোলজিকে যেন প্রপার ইউজ করতে পারি, এর ব্যবস্থা আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা যখন কোন একটা টেকনোলজিতে কাজ করব, ওই টেকনোলজি সম্পর্কে খুব ভালো জানতে হলে ডেপথে পড়াশোনা করতে হবে। আমি যা শেখাচ্ছি সেটাই এনাফ হবে না, আমি সবকিছু শেখাবো না, আমার বাইন্ডিংস আছে, আছে না? ডেফিনেটলি আমার বাইন্ডিংস আছে। আপনারাও সবকিছু হয়তো চাইলেও এখান থেকে পাবেন না, আপনাদেরও বাইন্ডিংস আছে। বাট সবকিছু নেয়ার জন্য কিন্তু বা সব শেখার জন্য কিন্তু কোনো বাইন্ডিংস নেই। আপনি ইচ্ছে করলেই শিখতে পারেন, প্রচুর মেটেরিয়ালস আছে যে আপনি খুব সহজেই ইউজ করে শিখতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি যখন কোনো কিছু শিখতে যাব, শুরুটা যদি কেউ না করে দেয় সেই ক্ষেত্রে সেটা শুরু করাটা ডিফিকাল্ট। আমাকে কেউ বলল যে এই বইটা পড়ো, এই বইটা পড়ো, বাট আমি বইটা বাংলাতে, আমি বাংলার অক্ষরই চিনি না, আমাকে কেউ শিখিয়েও দেয় নাই, আমি কি পড়তে পারবো? আমি কিন্তু পড়তে পারবো না। বাট যে আপনাকে ধরো পড়ো এটা বলেছে, সে যদি একটা কাজ করতো, আপনাকে অক্ষরগুলো শেখাতো, ওয়ার্ড বানানো শেখাতো, কিছু কমন ওয়ার্ড আপনাকে শেখাতো, এবং সাথে সাথে কোনো একটা বই আপনাকে রিডিং করাতে শেখাতো, তাহলে যে কোনো বাংলা বই আপনাকে ধরিয়ে দিলে আপনি বাংলা পড়তে পারতেন, তাই কিনা? হয়তোবা আপনাকে জটিল বইগুলো পড়তে গেলে কারো হেল্প নিতে হতো, বাবা মায়ের নিতে হতো না, বাট আপনি কিন্তু পড়তে পারতেন, রাইট? আমরা এখানে তাই করব। আমরা প্রথমে অক্ষরগুলো শেখাবো, তারপরে অক্ষরে অক্ষরে মিলিয়ে ওয়ার্ড বানানো শেখাবো, সেন্টেন্স বানানো শেখাবো, রিডিং পড়াতে শেখাবো, কিছু কিছু কাজ আমরা হয়তো করাতে শেখাবো। যেটাকে আমি বলছি যে আপনাকে একটা রচনা লিখেন, আমি একটা প্যারা তৈরি করে শেখালাম। কয়েকটা প্যারা তৈরি করলেই আপনি কি করবেন? একটা রচনা হয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? আমরা হয়তো একটা ছোট্ট রচনাও আপনাকে লিখে দেখালাম, তার মানে একটা ছোট্ট প্রজেক্টও আপনাদের করে দেখালাম। এই বলে এই না যে এন্টায়ার ওয়ার্ল্ডের সবকিছু ওই টেকনোলজির আপনাদের দিতে পারছে। সামান্য একটা বিষয়, লাইক আপনি যদি বলেন এডুকেশন, এটা বেসিক্যালি এর কোনো এন্ড নেই, প্রোগ্রামিং এর কোনো এন্ড নেই, শেখারও কোনো শেষ নেই, আমরা এটা কিন্তু জানি। বাট আমরা এখান থেকে যেটা করে দেই সেটা হচ্ছে স্টার্টটা করে দেই। আমরা যদি মনে করি যে এখান থেকে শিখে আমরা এক্সপার্ট হয়ে যাব, একেবারেই ভ্রান্ত ধারণা হবে। আমি শেখাটা শুরু করে যাব, প্রপার ওয়েতে যেন আমি শিখতে পারি সেই গাইডলাইনটা পেয়ে যাব, বেসটা শক্ত হবে। একটা জিনিস একটু খেয়াল করবেন যে ইউনিভার্সিটি যাই হোক না কেন, মানে ইউনিভার্সিটি, সরি ভুল বলছি আমি, আমি আমার রেজাল্ট যাই করি না কেন, স্কুলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেখানে বেসিক্যালি মানে ক্যারেক্টারটা, হিউম্যান বিং এর যে ক্যারেক্টার, যেটা ডেভেলপ হয়, মানুষের যে ক্যারেক্টার, সেটা কিন্তু ডেভেলপ হয় সমাজ আর স্কুলের মাধ্যমে। যারা স্কুলে যায় না তাদের ক্যারেক্টার এবং যারা স্কুলে যায় তাদের ক্যারেক্টারের মধ্যে হিউজ পার্থক্য আছে। একই লোকেশন থেকে আমি যদি বলি যে যারা সুযোগ পায় না তারা রাস্তাতে থাকে, ওখান থেকেও যারা স্কুলে যায় আর যারা স্কুলে যায় না তাদের মধ্যে অনেক পার্থক্য দেখা দেয়। যদিও সামাজিকতার কোনো কিছু স্কুলে শেখানো হয় না, তারপরেও কি আস্তে আস্তে করে তার মধ্যে অনেক কিছু ডেভেলপ করে। স্কুলের পরিবেশ, স্কুলের টিচারদের কথাবার্তার স্টাইল থেকে টিচারদের গাইড, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কারণে একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে স্কুল যদি ভালো হয় কারো, সে কোনো না কোনো সময় খুব ভালো করবে তার লাইফে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডিসিশন হবে প্রত্যেকের জন্য যে আমি আমার স্কুলটা খুব ভালো জায়গা থেকে শুরু করব। আমাদের তো স্কোপ নেই, আছে, আমরা তো আবার স্কুলে যেতে পারবো না, বাট আমাদের
ভবিষ্যৎ প্রজন্ম যারা আপনাদের হাত দিয়ে আসবে তাদের তো আপনি খুব ভালো একটা জায়গায় দিতে পারেন। ইভেন আপনার যারা রিলেটিভস আছে তাদেরকেও আপনি পরামর্শ দিতে পারেন যে তার শেখার শুরুটা হবে যেখান থেকে সেটা যেন ভালো হয়। তো ওই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে সামাজিকতায় যে দেশটা বিশ্বে সবচেয়ে এগিয়ে সে দেশটার নাম কি জানা আছে? অনেস্টি যেটাকে বলে, সামাজিক সততা যেটাকে বলা হয়। আমরা তো বিবর্তনে যাচ্ছি এবং আমরা অবক্ষয়ে যাচ্ছি, তারা অলওয়েজ উন্নয়নে যাচ্ছে, সামাজিকভাবে তারা অলওয়েজ উন্নতির দিকে যাচ্ছে, আমরা অবনতির দিকে যাচ্ছি। বাট একটা দেশ আছে সামাজিক উন্নতির দিকের যে লেভেলটা, সেই লেভেলের শীর্ষে, দেশের নামটা কি জানা আছে? নো, জাপান। তারা বেসিক্যালি সামাজিকভাবে এতটা স্ট্রং এবং সিকিউর হওয়ার মূল কারণ, স্ট্রং এবং সিকিউর কেন বলছি? আমি আনসিকিউর, রাইট? আমি আনসিকিউর এই কারণে আমি আমার জানালায় গ্রিল থাকা সত্ত্বেও আমি জালি লাগিয়েছি, কারণ আমাদের দেশে চোর আছে। দরজা থাকা সত্ত্বেও আমি একটা কেচি গেট লাগিয়েছি, কারণ আমাদের দেশে চোর আছে। তারা দরজা খুলেই ঘুমায়, কারণ তাদের দেশে চোর নেই। তারা কোনো কিছু হারিয়ে গেলে ব্যতিব্যস্ত হয়ে যায় না আমাদের মতো, রাইট? তারা শুধু একটা রিপোর্ট করে থানাতে, তারা 100% বিলিভ করে যে এটা আমি হারিয়েছি, এটা দেরি হলেও আমার কাছে পৌঁছবে, কারণ ওই দেশের কেউই কারো প্রোডাক্ট নিজের বলে না বা নেয় না। পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিয়ারেস্ট স্টেশনে গিয়ে, পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসে, এবং এর হার সবচেয়ে বেশি ওই দেশে। কারণটা হচ্ছে তাদের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমে বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়স শুরু হয় 6 থেকে, এর আগে তারা স্কুলে নেবে না। 6 থেকে 10 এই 4 বছর তাদের শুধু সামাজিকতা শেখাবে, অন্য কোনো বই পড়াবে না। 10-এর পরে 11 থেকে পড়ানো শুরু করে কিভাবে কথা বলতে হবে বড়দের সাথে, এজেডদের সাথে, ছোটদের সাথে, কি বিহেভ করতে হবে কোন সিচুয়েশনে, নিজের হাউস হোল্ডের ব্যবস্থাটা, নিজেকে কিভাবে কেয়ারিং হতে হবে, সবকিছু তাদের শেখানো হয় সেখানে। আমি বোঝাতে পেরেছি? এই কারণেই তারা ওই পর্যায়ে। আবার আরেকটা দেশের কথা যদি বলি, যারা আমাদের বিশ্বের প্রোগ্রামিং ট্র্যাকে বলা হয় তারাই অগ্রপথিক এবং তাদের ব্রেইন প্রোগ্রামিং এ অনেক ভালো এবং অত্যন্ত শার্প, তারা বেসিক্যালি এন্টায়ার ওয়ার্ল্ড থেকে একটু ডিফারেন্ট, আলাদা বা আলাদা করে রাখা হয়েছে, বাট তারা কিন্তু অনেক অনেক এগিয়ে আমাদের চাইতে। এ ধরনের একটা দেশ আছে, অত্যন্ত শক্তিশালী, বিশাল বড় দেশ, বাট তাদের সম্পর্কে আমরা খুব কম জানি। রাষ্ট্রটার নাম কি? রাশিয়া। খুব কম জানি। তারা প্রোগ্রামিং এ সবচেয়ে ভালো, কারণ একটাই, তাদেরও প্রথম 4 বছর, স্কুলের প্রথম 4 বছর শুধুই অঙ্ক করানো হয়, ম্যাথ করানো হয়, কোনো সাবজেক্ট পড়ানো হয় না, শুধু ম্যাথ করে। বুঝতে পেরেছেন সিস্টেমেটিক ওয়েটা কি, তারা কিভাবে নিজেদের ডেভেলপ করেছে, তাদের প্ল্যানটা কি? এটা আসে অ্যাকচুয়ালি রুট থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে ডিসিশন গুলো আসে, এবং সেই ডিসিশন গুলোই চেঞ্জ করে রাষ্ট্রকে। তো নেতা অনেক ভালো হতে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। একটা দেশ যদি ভালো নেতৃত্ব না পায়, সে দেশ অলওয়েজ তলানির দিকে চলে যায়। যদি ভালো নেতৃত্ব পায়, সে অনেক কিছু করে বসে। আমরা যে এই অবস্থায় আছি, ছোট্ট একটা দেশ, বাট আমাদের নেতৃত্ব যদি ঠিক থাকতো, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমাদের দেশ এত ছোট হতো না। দক্ষিণ এশিয়ায় অন্যতম বড় দেশ হতো আমাদের দেশ। নেতৃত্বের কারণে আমরা এখন খুব কোণঠাসা অবস্থায় আছি, এবং এটা বিবর্তনেই এসেছে। একজন নেতা ছিল যার মাধ্যমে স্বাধীন হয়েছে, এরপরে আর কোনো নেতাও আসে নাই, আগে পরে নেই, রাইট? বেসিক্যালি আমাদের দেশটা হওয়ার কথা ছিল যখন বেসিক্যালি ইউনাইটেড কিংডম, রাইট, ব্রিটিশরা এখান থেকে চলে যায়,
তাদের প্ল্যানে যেটা ছিল, তিনটা রাষ্ট্র হবে অলমোস্ট সেম সাইজের, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যে যে রাজ্যগুলো ইন্ডিয়ার এখন দখলে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, দিল্লি। এই চারটা অঙ্গরাজ্য বাংলাদেশের ম্যাপের মধ্যে ছিল। দিল্লিও ছিল, দিল্লি রাজধানী ছিল, দিল্লি ছিল, ত্রিপুরাও ছিল, দিল্লিও ছিল। অল্প একটু অংশ, বাট এটা বাংলাদেশের হওয়ার কথা, প্ল্যান প্রোগ্রাম সব সেট ছিল, বাট নেতৃত্ব ছিল না। যে নেতা ছিল টাকা খেয়ে বগল দাবিয়ে বাসায় এসে বসেছিল। ওরা তো কনফ্লিক্ট করে যাই নাই, একজন আরেকজনের মুখ দেখবে না, এই জন্য তারা ওই জায়গায় যায় নাই। ওই সময়কার দুই লিডার, বাট যে ছিল থার্ড লিডার, নাম বলবো না, বাট সে, তাকে কিছু দেওয়া হয়েছে, বলা হয়েছে তাকে প্রধান করা হবে, সে বাস খুশি হয়ে চলে আসছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে বেসিক্যালি সিচুয়েশন। তো আমরা কি হতাম, এখন কি হয়েছি, ভুলটা কার? হ্যাঁ, গুরুতে ভুল আছে, রুটে ভুল আছে। সো এক্সাম্পল দিচ্ছি যে এই চেঞ্জ গুলো কিন্তু তারাই এনেছে। কোনো একটা রাষ্ট্রের যে চেঞ্জ গুলো আসে, সেই চেঞ্জ গুলো রুট থেকে আসে। কোনো একটা স্পেসিফিক ডিসিশনের কারণে একটা দেশ হয়তোবা সময় নেয়, বাট খুব একটা ভালো পজিশনে কিন্তু সময় নিয়ে চলে যায়, যদি ভালো একটা গাইডলাইন সেখানে থাকে, এইম যদি থাকে, রাইট? সো বেসিক্যালি এই কথাগুলো বলার পেছনে মূল কারণ হচ্ছে কনসেন্ট্রেশনটা যেন আমরা ধরে রাখতে পারি, যেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যদি এইম করি যে লাইক আমি আফটার 3 মান্থ ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পারবো, আসলেই পারবো। আর যদি কোনো এইম না থাকে, কোনো গোল সেট করা না থাকে, আমি কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারবো না যেটা আমি সেট করলে পারতাম। আমি প্র্যাকটিস করছি, আমি আসছি যাচ্ছি, আমার কোনো এইম নেই। আমি যে লেভেলে যাব, আমি একটা লেভেল সেট করে প্র্যাকটিস করছি, আসছি যাচ্ছি, ডেফিনেটলি সে বেটার অবস্থায় যাবে। দুজন কাজ সেম করছে, বাট তার এম এর কারণে সে ওই এম এর কাছাকাছি পৌঁছবে, আর যার কোনো এম নেই সে অ্যাকচুয়ালি স্ক্যাটার্ড অবস্থায় পৌঁছবে। আমাদের একটা গোল সেট করতে হবে, এবং শর্ট টার্ম গোল, যে আফটার 3 মান্থ আমি নিজেকে কোন অবস্থায় দেখতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। ওই যে বলছিলাম যে এখন আপনাদের ম্যাক্সিমাম সময় টেকনোলজি কেড়ে নিচ্ছে, ওখান থেকে কিছুটা ধার নেন, আমার মনে হয় আপনারা অনেক কিছু করতে পারবেন। আমি ধার নিতে বলেছি, আমি ছেড়ে দিতে বলি নাই, কারণ তারা আপনাকে চালাচ্ছে, তো তাদের কাছ থেকে আপনাকে ধার নিতে হবে। তো তাদের থেকে কিছু সময় আপনারা নেন, বলেন রিকোয়েস্ট করে যে আমাকে কিছু সময় দাও, আমি একটু নিজেকে রেডি করি, রাইট? আচ্ছা, না দেখবো। এবার আমরা নেটবিনস সবাই ওপেন করে ফেলি, সবাই নেটবিনস ওপেন করি। আমরা আমাদের যে কোনো ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি দেখাচ্ছি, কোন একটা ড্রাইভে, আমি আমার মেশিনে ডি ড্রাইভে যাচ্ছি, ডি ড্রাইভে গিয়ে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক, দেন নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটা হ্যাঁ ফোল্ডারটার নাম দিচ্ছি tt_ci_batch18। ওকে একটু হেল্প করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে tt_ci_batch18 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা কোথায় করলাম? আমার ড্রাইভ ডিতে। আপনারা আপনার ডেস্কটপে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, কারণ প্রথম দিনে হয়তো একটা বিষয় কথা বলেছে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন কিন্তু কোনো সার্ভার নেই, রাইট? সার্ভার কি? আমার ব্রাউজার। সো আমি যে কোনো জায়গায় রেখে ব্রাউজারে রান করে দিতে পারি। সো এখন আমার এই ফোল্ডারের সাথে নেটবিনসের একটা কানেকশন তৈরি করতে হবে, কারণ হচ্ছে আমি নেটবিনসে কোড লিখবো, এই ফোল্ডারে এসে জমা হবে, বারবার তো এই ফোল্ডারে এসে আমি ফাইল ক্রিয়েট করে যাব না।
বা এখান থেকে আমি সরাসরি ফাইল ক্রিয়েটও করতে পারি না। এডিটর থেকে খুব সহজে আমি যে কোনো টাইপের ফাইল ক্রিয়েট করতে পারি, ওখানে এডিট করতে পারি। সো আমাকে এই ফোল্ডারটা নেটবিনস এর সঙ্গে অ্যাড করতে হবে এবং সেটা করার চেষ্টা করছি এখন আমি। একটু ভালো করে দেখেন, যদি আমরা না পারি আমরা হেল্প করব। তো বেসিক্যালি আমরা যে এডিটর নিয়ে কাজ করছি এটাকে নেটবিনস বলা হচ্ছে। লেফট সাইডে যা দেখা যাচ্ছে সব প্রজেক্ট, আর আমরা এখন যে প্রজেক্টটা বানাবো সেটা HTML দিয়ে। যাদের নেটবিনস নেই তারা সাবলাইন টেক্সট ইউজ করতে পারেন। সাবলাইন টেক্সটেও প্রজেক্ট বানানো সহজ, অলমোস্ট সেম প্রসেস। আর যেহেতু আমি নেটবিনসে আছি, যারা নিজস্ব মেশিন ইউজ করছেন আই হোপ তাদের কাছে নেটবিনস আছে। তো এখন আমি এই যে প্লাস যে সাইনটা আছে, নিউ প্রজেক্ট বাটনটাতে প্রেস করছি। PHP অ্যাপ্লিকেশন না, আমরা HTML টাকে সিলেক্ট করছি। নেটবিনস রান করেছে? হচ্ছে। আপনাদের হয়েছে? ওকে। রিপিট করছি, এই যে বাটনটা নিউ প্রজেক্ট, এখানে প্রেস করছি, HTML সিলেক্ট করে HTML অ্যাপ্লিকেশন। তারপরে আমি নেক্সট বাটনটা প্রেস করছি। এটা প্রেস করার পর দেখেন ব্রাউজ করার অপশন আছে, প্রজেক্ট লোকেশন। আমার ফোল্ডারটা কোথায়? ডি ড্রাইভে। তো আমি কি করব, এখান থেকে ব্রাউজ, আমি ব্রাউজ বাটন প্রেস করছি। ব্রাউজ বাটন প্রেস করে পিসি থেকে এবার ব্রাউজ, এই যে ব্রাউজ বাটন প্রেস করব আমরা। দেখেন আমি ব্রাউজ বাটন প্রেস করছি। ব্রাউজে প্রেস করার পর আমরা ডি ড্রাইভে ই তে যাচ্ছি, মানে ই আমরা ই না ডি তে রেখেছি, ডি তে। সো আমি ডি ড্রাইভে যাচ্ছি, সিলেক্ট করছি কোথায়, TTCI ব্যাচ 18 এ, দেন ওপেন করছি। ওই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই নামটাই আমি চাচ্ছি যে আমার ফোল্ডারের নামটা আর আমার প্রজেক্টের নামটা সেম থাকুক। সো আমি এটাকে কপি করে এই জায়গাটাতে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কপি করে আমি প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করেছি। দেন ফিনিশ। দেখেন একটা প্রজেক্ট চলে আসে। HTML5 এর সাইনটা কিন্তু রেড কালারের মধ্যে 5, আপনারা জানি তো? হ্যাঁ, এই যে রেড কালার একটা বক্সের মধ্যে 5। সেন TTCI ব্যাচ 18 সাইট রুটে ইনডেক্স HTML একটা ফাইল অটো জেনারেটেড হয়েছে। আমরা যদি ফোল্ডারে যাই, দেখেন TTCI ব্যাচ 18 এর মধ্যে আবার আরেকটা ফোল্ডার হবে TTCI ব্যাচ 18। এর মধ্যে তিনটা বেসিক্যালি ফোল্ডার আছে। ওকে দেন, গুড, ভালো হয়েছে। এখন এর মধ্যে দেখেন নেটবিনস, পাবলিক HTML, টেস্ট। যদি নেটবিনস এর ভার্সনটা একেবারে লেটেস্ট হয় তখন এখানে আরো কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আসে। নেটবিনস এর ভার্সন যদি লেটেস্ট হয়, আর যদি নেটবিনস এর ভার্সন 8 হয় তাহলে এরকমই আসবে এবং পাবলিক HTML এর মধ্যে একটা ফাইল থাকবে, খেয়াল করেছেন? এবং এই ফাইলটার ডিফল্ট ফাইলের নাম কি? ইনডেক্স। ওকে, জাস্ট a minute। মামা এরকম দেখাচ্ছে, আমি পাবলিক HTML গেলাম তখন। ওকে থাক, ঠিক আছে। তো কিছুই করতে হবে না, রাখো।
এই ফাইলটাকে আপনারা এখন রাইট ক্লিক করে ওপেন উইথ করেন, ওপেন উইথ করেন ফায়ারফক্স। হ্যালো, আমি সত্যি খবর, তোদের কোনো খোঁজ খবর নেই কেন? আব্বারা কই গেছে? একটু খেয়াল করেন যে কি কি আসে। এখানে লেখা আছে টু ডু রাইট কন্টেন্ট, আর উপরেও লেখা আছে টু ডু সাপ্লাই টাইটেল, রাইট? এটা বেসিক্যালি যখন একটা নেটবিনসে HTML ফাইল জেনারেট হয় তখন কিছু কোড জেনারেট হয়, আর ওই কোডের আউটপুট আর কি, কোডের আউটপুট। HTML বেসিক্যালি ট্যাগ বেসড মার্কআপ। রিপিট করছি, HTML বেসিক্যালি কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসছি আমি, এ ধরনের ট্যাগ আছে, HTML এর ট্যাগ আছে এরকম 115টা, 115টা HTML এর ট্যাগ আছে। কোন কোন ট্যাগ আছে যার ওপেনিং আছে এবং ক্লোজিং আছে, কোন কোন ট্যাগ আছে শুধু ওপেনিং আছে, ক্লোজিং আলাদা করে নেই। কোন কোন ট্যাগ আছে একেবারে স্পেশাল, একটাই, লাইক ওয়ান, মানে ডক টাইপ, লাইক কমেন্টস, এটা একটু স্পেশাল টাইপের, রাইট? ম্যাক্সিমাম ট্যাগ গুলো লাইক দ্যাট, যে ওপেনিং আছে ক্লোজিং আছে। কিছু ট্যাগ আছে যে ওপেনিং এবং ক্লোজিং আলাদা করে নেই, রাইট? এদের সংখ্যা সবচেয়ে, মানে এই ওপেনিং ক্লোজিং ট্যাগের সংখ্যা সবচেয়ে বেশি। আমি কি বোঝাতে পেরেছি? এখন কার কার হয় নাই সেটা আমি একটু দেখি। দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কি, মানে যে আমাদের যে HTML ফাইলটা জেনারেট হয়েছে, এই জেনারেটেড HTML ফাইলটার মধ্যে কি কি আছে, বা আমরা কিভাবে এটা থেকে আউটকাম নিতে পারবো। আপনাদের নাম ধামগুলো একটু লিখে নিন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে পেছন দিক থেকে? কোড লেখা দেখা যায় না বড় করতে হবে? টুলস, অপশনস, দেখেন আমরা এখানে এডিটরটাতেও শিখে যাব যে কিভাবে এটা লেখা বড় করতে হয়। আবারও যাচ্ছি, যে আমি টুলস থেকে অপশনসে যাচ্ছি, অপশনে গিয়ে ফন্ট এন্ড কালার্স, সাহিল সেট, ফন্ট এন্ড কালারে গেলে আমরা ফন্টের সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড এভরিথিং চেঞ্জ করে ফেলতে পারি। তো ফন্ট দেওয়া আছে মনোস্পেস 16, আমরা এখান থেকে, তুমি বসো, এখান থেকে সিলেক্ট করে আমি 24 করে দিব। 24 করে দিয়ে ওকে প্রেস করলে আমাদের লেখাগুলো আগের চাইতে একটু বড় হবে। হয়েছে না? হয়েছে। এখন আমরা দেখি যে এই ট্যাগগুলো বেসিক্যালি কি, কোন ট্যাগের কি কাজ। এখানে 7-8টা ট্যাগ রয়েছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অন্যতম HTML5 ট্যাগ। প্রথম ট্যাগটার কাজ কি? এটা না দিলে আউটপুটের কোনো চেঞ্জ হবে না, দিলেও কোনো আউটপুটের চেঞ্জ হবে না। বাট এই ট্যাগটা বেসিক্যালি যে কাজটা করে থাকে, ভার্সন আইডেন্টিফাই করে দেয়। ভার্সন আইডেন্টিফাই করে দেয় যে আমি কোন ভার্সনের HTML সিনট্যাক্স লিখতে চাচ্ছি, আমি কোন ভার্সনের HTML এর সিনট্যাক্স লিখতে যাচ্ছি। সেটা বেসিক্যালি HTML5 হলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখি, এক্সক্লামেটরি ডক টাইপ HTML। একটু খেয়াল করেন, ওই ট্যাগের মধ্যেই, এটাকে অ্যাকচুয়ালি HTML এর ট্যাগ বলা হয়, এই ট্যাগ সিনট্যাক্সটাকে, আর এর ভেতরে যা লেখা হয় সেটাকে বলা হচ্ছে ট্যাগ নেম। সো HTML ট্যাগের ভেতরে যখন লেখা থাকে ডক টাইপ HTML, এর মানে হচ্ছে এটা বেসিক্যালি HTML5 এর ভার্সনিং এর ট্যাগগুলোই আমি এই ফাইলে লিখতে চাচ্ছি বা এই ডকুমেন্টে লিখতে চাচ্ছি। ওকে,
এখন এটা সম্পর্কে জানলাম, ভার্সন ডিক্লেয়ার করলে না করলে পার্থক্য কোথায়। একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন ভার্সন ডিক্লেয়ার করছি তার মানে আমি আমার আইডেন্টিটি বলে দিচ্ছি এবং সার্ভার আমাকে চিনতে পারছে, খুব দ্রুত পার্স করছে। বেনিফিট হচ্ছে ডক টাইপ লাইনটা লিখলে আমার এই কোডটা যত দ্রুত এক্সিকিউট হবে, ডক টাইপ না লিখলে তার চেয়ে কম সময়, মানে তার চেয়ে বেশি সময় লাগবে এটাকে এক্সিকিউট করতে। কেন, তাই না? বলতে পারেন যে কেন আমি লিখলে বেশি মানে দ্রুত হবে আর না লিখলে একটু সময় লাগবে, কারণটা কি? কারণটা হচ্ছে মনে করেন যে আপনাকে আমরা ফোন দিয়ে বললাম যে তালা ট্রেনিং এর অফিস 161/B, এটা অনেক বড় একটা বিল্ডিং, ফ্লোর, ফ্ল্যাট নাম্বার কোনো কিছুই বলি নাই। আপনাকে কি বিল্ডিং হয়তো আপনি পৌঁছতে পারবেন, বাট খুঁজে পেতে কি সময় লাগবে না? বাট আমি যদি নাম্বার উল্লেখ করে দেই, যেমন 18 তলা বিল্ডিং এর আমরা 9 তলায় আছি, আপনি কি 18 তলা খুঁজবেন নাকি সরাসরি 9 তলাতে যাবেন? 9 তলায় যাবেন। তার মানে ডক টাইপ না লিখার অর্থ হচ্ছে যে কাউকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া যেখান থেকে সে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন তুলে এনে কোডগুলোকে পার্স করবে বা এক্সিকিউট করবে। বাট আমি যদি মেনশন করে দেই যে ডক টাইপ HTML, দ্যাট মিন্স HTML5, সে তখন ওই লাইব্রেরিতে যাবে এবং কোডগুলো সরাসরি এক্সিকিউট করবে। HTML এর এখন পর্যন্ত 6টা ভার্সন এসেছে, ব্রাউজারের মধ্যে 6টা ভার্সনে 6টা লাইব্রেরিজ রয়েছে। HTML 1, 2, 3, 4, then XHTML, then HTML5, টোটাল কয়টা ভার্সন? 6টা ভার্সন। 6টা ভার্সনের আলাদা আলাদা ডক টাইপ আছে। HTML5 এর ডক টাইপ হচ্ছে দিস। যখন এটা আমি মেনশন করব তখন আমি বুঝতেই পারছি যে এটা HTML5 এর ডক টাইপ, রাইট? সো HTML5 এর ডক টাইপ হওয়াতে এটা আমার জন্য কোনো কঠিন কাজ হবে না, বা ব্রাউজারের জন্য খুব কঠিন কাজ হবে না যে এটাকে খুঁজে বের করা এবং এক্সিকিউট করা। ওকে, পরের ট্যাগটা পারবো মানে কি? আচ্ছা, নিচে নিয়ে যাও, বাসায় গিয়ে যাবে। চলো, কমেন্টস ট্যাগ। HTML এর যে কমেন্টস ট্যাগটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ, বাট এর কোনো আউটপুট নেই। আউটপুটকে বন্ধ করার কাজে ইউজ করা হয়। কমেন্টস যে ট্যাগগুলো, কমেন্টস ট্যাগগুলো ট্যাগগুলো বললে ভুল হবে। একটাই ট্যাগ আছে, দিস লেস দেন এক্সক্লেমেটরি, দুইটা হাইফেন, আর ক্লোজিংটা কি দুইটা হাইফেন, গ্রেটার দেন। এর কাজ কি? আমি বিশাল লাইনের কোড লিখেছি, বাট কোন পার্টটা কি জন্য সেটা আমি ডিফাইন করি নাই। মনে করেন আমি যদি এক্সাম্পল হিসেবে যাই, আমি tahlatraining.com এর এই পেজটার কথাই যদি বলি, এটা অ্যাকচুয়ালি ডাইনামিক পেজ, সো এখানে কোড সংখ্যা খুব কম। এই পেজে কোডটা খুব কম, লাইন অফ কোড খুব কম। ডাইনামিক পেজ হওয়াতে এখানে লাইন অফ কোড বেশি লিখতে হয় না। একটু খেয়াল করেন, 2205 লাইনের HTML এর কোড রয়েছে। এখন এইটা একটু ফলো করেন, আমি নিচের দিকে, উপরে না গেলাম, নিচের দিকে একটু দেখাই। স্টার্ট ফর্ম ভ্যালিডেশন, এন্ড ফর্ম ভ্যালিডেশন। আমাকে যদি কেউ খুঁজতে বলে বা ডেভেলপাররা যখন তাদের প্রবলেম ফেস করবে ভ্যালিডেশন রিলেটেড, এই পেজে এই 2005 লাইন কোড কি চোখে চোখে দেখবে বা খুঁজে বের করবে যে এখানে ভ্যালিডেশনের কোড রয়েছে? করবে না। যারা স্মার্ট প্রোগ্রামার তারা লিখে রেখেছে কোথা থেকে ভ্যালিডেশনের কোড শুরু হয়েছে, কোথায় গিয়ে ভ্যালিডেশনের কোড শেষ হয়েছে। তার জন্য ওই জায়গাটা খুঁজে পাওয়া অত্যন্ত ইজি। সেটা একটা টেক্সট রিটেন ডকুমেন্ট আকারে সে লিখে রেখেছে, যেটার আউটপুটে দেখানোর কোনো দরকার নেই। সো এই কারণে সেটা সে কমেন্টস করে রেখেছে। কোডে থাকবে বাট এটার কোনো আউটপুট নেই। ক্লিয়ার? তো কমেন্টস ট্যাগটার কাজ কি?
নাম দিয়েই বোঝা যায় তার কাজ কি। আমার 2005 লাইনের কোড, ডেফিনেটলি এখানে এমন কিছু ব্লক আছে যাকে আমি ডিফাইন করতে পারি আলাদা আলাদা করে, আমি আউটপুট দেখেই তার ব্লক ডিফাইন করতে পারি। এরকম হতে পারে এই হেডারটার জন্য যে কোডটা এটা একটা ব্লকে, এই লেফট সাইডের জন্য যে কোডটা সেটা আরেকটা ব্লকে, অথবা এই বক্স এই বক্স এই বক্স আলাদা আলাদা ব্লকে, এই পুরো কাজটা আলাদা আলাদা ব্লকে। পরে আমি শেখাচ্ছি। বেসিক্যালি যেটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে কোড কোথা থেকে কোন ব্লকটা শুরু হচ্ছে বা কোন অংশ শুরু হচ্ছে, যদি আমি ডেভেলপারদের হেল্প করতে চাই বা নিজের জন্য আমি কোনো মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে সেই মেসেজটা লিখে রাখবো কোডের মধ্যে এবং সেটাকে কমেন্ট আউট করে রাখবো। ঠিক আছে, এবং কমেন্ট স্ট্যাকটা বেসিক্যালি এই কাজে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, সো ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার ভিতরে দেখেন অনেকগুলো লেখাজোকা রয়েছে, বাট এটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না, আউটপুটে দেখতে পাচ্ছি না। এবার আসছে আমাদের মাদার ট্যাগ। HTML এর মাদার ট্যাগটা হচ্ছে HTML, এর মেজর দুইটা পোরশন রয়েছে, হেড আর বডি। মেজর পার্ট কোনটা, কয়টা? HTML পেজের মেজর পার্ট দুইটা, কি কি? হেড আর বডি। দেখেন মেজর পার্ট হেড একটা আর বডি একটা, দুইটা পার্টের দুই কাজ। হেড সেকশনের কাজ হচ্ছে স্ট্যাটাস বরাবর, আর বডি সেকশনের কাজ হচ্ছে মিডল পেজ বরাবর। স্ট্যাটাস বলতে বোঝাচ্ছি এটাকে, এখানকার লেখা, এখানকার ইমেজ, এই ফাইলের সাথে CSS এর কানেকশন, জাভাস্ক্রিপ্টের কানেকশন, জাভাস্ক্রিপ্টের কোডিং, CSS এর কোডিং আমরা HTML ফাইলের মধ্যে করতে পারি। এবং যা কিছু বললাম যে এই টেক্সট চেঞ্জ করা, দ্যাট মিন্স টাইটেল নিয়ে কাজ করা, টাইটেলের পাশে ইমেজ নিয়ে আসা, আবার এই পেজের সাথে কোনো CSS এর পেজ, কোনো জাভাস্ক্রিপ্টের পেজ যদি কানেক্ট করতে চাই, তাহলেও সেটা লিখতে হবে কোথায়? হেডের মধ্যে। যদি আমি এই ফাইলের মধ্যে এই জাভাস্ক্রিপ্ট CSS লিখতে চাই, তাও লিখবো কোথায়? হেডের মধ্যে, রাইট? আর যেগুলো আউটপুট আকারে আসবে, কাঠামো তৈরি করবে, ওকে, যখন আমরা কাঠামো তৈরি করব পেজের, কন্টেন্ট লিখবো পেজের, হোয়াইট রেঞ্জে দেখা যাবে কোন ওয়েব পেজের টোটাল ডিজাইনটা আমাদের সামনে আসবে, সব কোড লিখতে হবে কোথায়? বডিতে। ক্লিয়ার? সো যদি বলা হয় যে HTML এর পরে সবচেয়ে বড় ট্যাগ কোনটা? বডি। কারণ বডির আন্ডারেই ম্যাক্সিমাম ট্যাগ থাকবে, আর সকল ট্যাগ থাকবে কার আন্ডারে? HTML এর আন্ডারে। কারণ হেড সেকশনেও কিছু ট্যাগ রয়েছে। টাইটেল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ হেড সেকশনে, এটা দিয়ে শুরু করছি। আমি যদি এখানে কোনো কিছু লিখি, হোম লিখেছি, রাইট? ফাইলটা সেভ করতে হবে ফার্স্ট। ফাইলটা সেভ করার জন্য আমরা কন্ট্রোল ধরে S প্রেস করলেই সেভ হয়ে যাবে, শাহিল। অথবা ঠিক আছে, এই যে সেভ বাটনটা প্রেস করলেই, সেভ লিংকটা প্রেস করলেই সেভ হয়ে যাবে। মামা দাদা ওইখানে আরেকটা অপশন আছে, তাহলে সেভ করছিলাম কি? সেভ করছিলাম বেসিক্যালি কন্ট্রোল S দিয়ে। এখন এখানে আমি হোম লিখেছি, এটাকে যদি আমরা এই পেজটাকে যদি এখন আমরা লোড দেই, কন্ট্রোল F5 প্রেস করলেও হবে, অথবা এই লোড বাটনটা প্রেস করলেও হবে। এই যে এখানে লেখাটা কি হয়ে গেছে? হোম। সো আমি যখন টাইটেলে যাব বা টাইটেলে কোনো কিছু লিখতে যাব, তখন কিন্তু টাইটেল ট্যাগের মধ্যে কিছু একটা লিখে দিলেই সেটা এখানে চলে আসবে। নাও আমার মেশিনে যদি অভ্র থাকে, আমি ট্রাই করছি,
বাংলা লেখা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না সেটা একটু দেখি, বাংলা আসে কিনা একটু চেক করে দেখি। লেখাটা ঠিক হয় নাই, আমি বাংলাদেশ লিখতে চেয়েছি বাট বাংলা কিন্তু অক্ষরগুলো শো করছে। সো আমি এখানে বাংলা দেখার ব্যবস্থা করি। নেটবিনসে যদি বাংলা অক্ষর দেখতে হয় তাহলে নেটবিনসে একটা ইউনিকোড ক্যারেক্টার বা ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিতে হয়। সেটা আমরা করতে পারি টুলসের মধ্যে অপশনসে গিয়ে ফন্ট অ্যান্ড কালার সেগমেন্টেই। এখান থেকে যদি আমরা সেট করি ইউনিকোড, ইউনিকোড এই যে এখানে সিলেক্ট করি, হ্যাঁ ফন্টের এই জায়গাটাতে, এখানে না, হ্যাঁ ক্যাটাগরিতে না। আবারও বলছি, এই যে ফন্টের এই বাটনটাতে প্রেস করলেই ফন্ট সিলেকশন আসবে, এখানে আছে ইউ দিয়ে যদি সিলেক্ট করেন এরিয়াল একটা ফন্ট আছে, এই যে এরিয়াল ইউনিকোড এমএস, এরিয়াল ইউনিকোড এমএস। সেটাকে আমি সেভ দিলাম, ওকে প্রেস করলাম। এখন যদি আমি বেসিক্যালি এখানে সম্ভবত বিজয় রয়েছে, আমি তো বিজয় লিখতে পারি না, রাইট? এখানে সম্ভবত বিজয় রয়েছে, হ্যাঁ এটা তো বিজয়। আমার মেশিনে কি অভ্র আছে? অভ্র কিবোর্ডও তো আছে। আমি একটা কাজ করি, ইউএস কিবোর্ড টাস্ক ম্যানেজার থেকে বিজয়টাকে এন্ড করে দেই। বিজয়টা আমার লাগবে না, হ্যাঁ বিজয়টা আপাতত আমি বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে আমি অভ্রটাকে রান করাবো। আপনি বাংলা লিখতে পারলেই হলো। অভ্র কিবোর্ডটা যদি যায়, বাংলাতে আছে। এখন চেক করি যে অভ্রটা কাজ করে কিনা। না, এটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। যাই হোক, যাও ওখানে যাও। যাও। সো আমি টাইটেলে যদি আমরা বাংলা লিখি, একটু খেয়াল করেন, আমরা যদি লোড দেই, আমরা যা লিখেছি তাই কিন্তু আসবে। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখলেই
ওয়েব ব্রাউজার সেটা সাপোর্ট করবে। আমি যদি আরবি লিখি আরবিই আসবে, ফার্সি লিখলে ফার্সিই আসবে, উর্দু লিখলে উর্দুই আসবে। একটাই কারণ, দিস লাইন মেটা অত্যন্ত ইম্পর্টেন্ট HTML ট্যাগ। এটার ইউজটা বেসিক্যালি HTML এর পেজ ডিজাইনের জন্য হয় না, বাট HTML কে বেশ কিছু দেয় আর কি, বিষয় সাপোর্ট করে। সো মেটা ক্যারেক্টার সেট UTF-8 এর মানে হচ্ছে যখন আমার মেটার ক্যারেক্টার সেট UTF-8 তখন সে গ্লোবাল যে কোনো ল্যাঙ্গুয়েজই সাপোর্ট দেবে। আমার ডকুমেন্টের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি লেখা হয়, ব্রাউজারে গিয়ে ইউনিকোডের সাথে যদি ম্যাচ করে, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু ইউনিকোড আছে, এবং সেই ইউনিকোডটা যদি ব্রাউজার মেমোরিতে থাকে তাহলে ওই লেখাটা ব্রাউজারে দেখা যাবে। বাট আমি যদি এই লাইনটা অফ করে দেই বা আমার ওয়েব পেজে এই লাইনটা না থাকে, আমি যদি আমার ব্রাউজারে এই লাইনটা না লিখি, দেখেন আমি কমেন্টস করে দিয়েছি লাইনটাকে, বলে নেই যে খুব চট করে কিভাবে আমি কমেন্টস করলাম বা কমেন্টস তুলে দিলাম। আমি যে লাইনটাকে কমেন্টস করব তার আগে পিছে যে কোনো জায়গায় যদি কার্সরটা থাকে, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলেই ওটা কমেন্ট হয়ে যাবে, আবার কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলে সেটা আবার আনকমেন্টস হয়ে যাবে। সো আমি যখন কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ, দেখেন এটা কমেন্টস হয়ে গেছে, ডিসেবল হয়ে গেল না? এই লাইনটা কিন্তু ডিসেবল, এর মানে হচ্ছে কি এই লাইনটা এখানে থাকাও যা না থাকাও তাই। এর কোনো ফাংশনাল বা কোনো ফাংশনাল আউটপুট বা কোনো ফাংশনাল কোনো কাজ সে এই HTML ফাইল আর দেখবে না। এখন যদি ফাইলটাকে আমি সেভ করি এবং সেভ করার পর ব্রাউজারে যাই, তো খেয়াল করেন এখানে কি এসেছে, হিজিবিজি, তাই না? বাট ইংরেজিটা কিন্তু ঠিকই লিখেছে, তার মানে আমার ক্যারেক্টার সেট যদি নাও দেয়া থাকে আমার ইংরেজিটা ঠিকই দেখা যাবে। বাট যদি আমরা ক্যারেক্টার সেট দেই সেক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করবে। সো এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? পরের লাইনটার কাজ কি? পরের লাইনটার কাজ হচ্ছে, আমি যখন বলছি মেটা নেম ভিউ পয়েন্ট, এটা বেসিক্যালি স্কেলিং করে। আমি যখন যে ব্রাউজারে আছি আমার ওয়েব পেজটা সেই ব্রাউজারের মতো করেই হবে। আমি যদি মোবাইলে থাকি মোবাইলের মতো, ট্যাবে থাকলে ট্যাবের মতো, ডেস্কটপে থাকলে ডেস্কটপের মতো, ল্যাপটপে থাকলে ল্যাপটপের মতো, ল্যাপটপের 10টা রেজুলেশন 10 রকমই সে দেখাবে। ওইখানে একটা লোডিং এর মতন কিছু করছে। ওকে, নো প্রবলেম, বসো। আচ্ছা, এখন আমি বেসিক্যালি যেটা করতে চাচ্ছি যে এখানে কিছু ট্যাগ দেখলাম, বডিতে এসে কিছু ট্যাগ দেখি। এই যে আমাদের বডির মধ্যে আউটপুট লেখা দেখাচ্ছে টু ডু রাইট কন্টেন্ট, সেটা লিখো যাও। আমরা যদি ব্রাউজারে গিয়ে এই লেখাটা চেঞ্জ করে দেই তাহলে বডিতে ইম্প্যাক্টটা আসবে। আসতে হ্যালো HTML, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এখানে আমরা দেখেন যে ডিভ এর মধ্যে লিখলাম কি, ডিভ একটা HTML এর অত্যন্ত ইম্পর্টেন্ট ট্যাগ, যা দিয়ে আমরা বেসিক্যালি পরবর্তীতে HTML এর লেআউট দাঁড় করাবো। এখানের ভেতরে আমরা লিখেছি hello HTML, কন্ট্রোল S দিয়ে সেভ দিয়েছি, এবং ব্রাউজারে গিয়ে আমি যদি লোড দেই এখানে লেখাটা কি আসে, hello HTML। সো আমরা প্রথমে লেখাজোকা শিখবো পেজগুলোতে, এবং লেখাজোকা যদি শিখতে চাই টেক্সট রিলেটেড বেশ কিছু ট্যাগ নিয়ে কাজ করব। সো লেখাগুলোকে বড় থেকে ছোট বোল্ড করে দেখানো যায়, যেটাকে আমরা হেডার বলে থাকি। হ্যাঁ, হেডার বলে থাকি। তো আমরা যদি কোনো রচনা লিখতে দেই, আপনি একটা রচনার নামটা বড় করে লিখবেন, তারপর প্যারার উপরে, প্রত্যেকটা প্যারার উপরে হেডার দেবেন না? ওই কাজটা যদি করতে হবে, একটা পেজে অনেক কন্টেন্ট আছে, সো ওই কন্টেন্টটা কোন বিষয়ের উপরে লেখা সেটা বড় করে লেখা থাকে,
তারপর প্যারাগ্রাফ করা হয়, প্যারাগ্রাফের উপরে হেডার দেওয়া হয়, সেই কাজগুলো এখন আমরা দেখার চেষ্টা করছি। সো 6টা সাইজের HTML এর ডিফল্ট হেডার আছে। HTML এর ডিফল্ট কেন বলছি, আমি CSS এর মাধ্যমে আমি ইচ্ছে মতো হেডার বানাতে পারি, হেডার গুলোকে চেঞ্জ করে ফেলতে পারি, এক্সিস্টিং হেডারের বিহেভিয়ার আমি যে কোনো কিছু করে ফেলতে পারি ইউজিং CSS। এখন আমি H1 দিয়ে যদি আগাই, H1 এ আমি লিখছি দিস ইজ হেডার এবং এটার আমি 6টা কপি করব। আমি কোড ফাস্টার করার জন্য নেটবিনস এর হেল্প নিচ্ছি। এখন আমি এই লাইনটাকে কপি করতে চাচ্ছি, যে লাইনটা আমি লিখেছি। এই লাইনটার একটা আউটপুট দেখি, কন্ট্রোল এস দেওয়া হয়েছে। এবার যদি রান করাই, লোড দেই, দেখেন এই লেখাটা বেশ বড় এসেছে, তাই না? দিস ইজ হেডার, এই লেখাটা কি বেশ বড় এসেছে না? বেশ বড় এসেছে, আগের লেখার তুলনায় অনেক বড় এসেছে। এটা সবচেয়ে বড় হেডার ট্যাগ। এছাড়াও আরো 5টা আছে, 2 3 4 5 6। বেসিক্যালি 2টা ছোট, 3 আরো ছোট, 4 আরো ছোট, 5 আরো ছোট, 6 খুবই ছোট। তো আমি এটা দেখাচ্ছি। সো এই লাইনটাকে কপি করার জন্য কন্ট্রোল শিফট ডাউন যে কিটা আছে আমি প্রেস করছি। আরো 5 বার প্রেস করাতে 5টা কপি হয়ে গেছে। সেটা তোমার কম্পিউটারে যাও। কন্ট্রোল শিফট ডাউন। তো আমি একটু চেঞ্জ করে নিই, S2 S3 S4 S5 S6 আমার হেডারের 6টা ট্যাগ আছে। এই হেডারের 6টা ট্যাগ আমি লিখলাম H1 থেকে H6। টেক্সট গুলো সেম। 7 নামে কোনো ট্যাগ নেই। দেখেন দেখেন বড় থেকে ছোট। আমি বুঝাতে পেরেছি? সো H1টা সবচেয়ে বড়, H6টা সবচেয়ে ছোট। যদি আমাকে হেডার বানাতে হয় এই ট্যাগের হেল্প নিব। বোঝা যাচ্ছে? বাট হেডারের জন্য যে ট্যাগটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে H3। সাহিল সিট ডাউন। হেডারের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করে থাকি সেটা বেসিক্যালি কি H3। নাও এখন আমরা আমাদের পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে এরকম যে আমাদের টার্গেট কি এটা আমরা জানলাম। এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। দেখেন অনেকগুলো লাইন একসাথে কমেন্টেড করে দেওয়ার জন্য আমি সিলেক্ট করলাম, ধরে ধরে আমি কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দেওয়াতে সেটা ডিসেবল হয়ে গেল, কমেন্টেড হয়ে গেল। এটা কিন্তু আর ইমপ্যাক্ট পেজে নেই, ফুটো চলে গেছে। ওকে, এখন আমার টার্গেটটা কি, আমি প্যারাগ্রাফ দিতে শিখব। প্যারাগ্রাফের জন্য HTML এর যে ট্যাগটা সেটা বেসিক্যালি p ট্যাগ। p ট্যাগের মধ্যে আমরা যা লিখব সেই লেখাগুলো প্যারা আকারে দেখা যায়। সো কোন একটা ফাইল থেকে আমি টেক্সট তুলে নিয়ে আসি, কোন একটা ফাইল থেকে টেক্সট তুলে আনার চেষ্টা করছি।
মনে করেন যে এই লেখাটাকে আমি কপি করছি এবং আমি এটাকে আমার পি ট্যাগের মধ্যে পেস্ট করলাম, তাই না? পি ট্যাগে পেস্ট করে যদি আমরা যাই আমাদের পেজটাতে, আমরা প্যারা আকারে দেখতে পাচ্ছি, তাই না? প্যারা বোঝা যাবে যখন বেসিক্যালি এটা কপি করেছি, হুবহু কপি, দুইটা প্যারাগ্রাফ, কিন্তু সেভ করছি, রান করছি, তারা কিন্তু পাশাপাশি নেই, একটা গ্যাপ তৈরি হয়েছে। দুইটা প্যারাগ্রাফের মধ্যে কি গ্যাপ তৈরি হয় না? ঠিক সেই ধরনের গ্যাপ তৈরি হয়েছে। আমি বোঝাতে পেরেছি? তো আমরা এখন পর্যন্ত কিন্তু কয়টা বলেন তো, 9টা ট্যাগের প্র্যাকটিস করে ফেলেছি। পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এর ভেতরে যে টেক্সটটা থাকবে সেটাকে প্যারা আকারে দেখাবে। আমি যত টেক্সটই দেই সেটা একটা প্যারা আকারে দেখাবে, তার নিচে যদি কোনো কিছু লিখি একটা গ্যাপ দিয়ে আসবে অলওয়েজ। বোঝা যাচ্ছে? আমরা এখন একটা ছোট কাজ করব। এটা হচ্ছে আমাকে স্কাইপিতে দিয়ে দিতে পারবে, এটা আমি এইগুলো বাংলাতে লিখতে পারতেছি না। কোন সাইট থেকে কপি করো, ইংরেজি কপি করো, যে কোনো সাইট থেকে কপি করো। প্রথম আলোতে যাও, প্রথম আলো থেকে কপি করো, যাও। আচ্ছা, তাহলে আমি এখন একটা ছোট্ট কাজ করতে বলবো যে দুইটা প্যারাগ্রাফ হবে, দুইটা প্যারাগ্রাফের উপরে দুইটা হেডার হবে, H3 দিয়ে হেডার দেবেন। তার মানে আমার হেডার থাকবে, প্যারাগ্রাফ থাকবে, হেডার থাকবে, প্যারাগ্রাফ থাকবে। আমরা এই কাজটাকে একটু করি, করার পরে 10 মিনিটের একটা ব্রেক নেই। একজন বলেছে যে HTML এর ট্যাগ কতগুলো। আমরা এই যে এখান থেকে W3 স্কুল থেকে এসিটার পাখা উপরের দিকে দিয়ে দাও, সুইং করে। হ্যাঁ, ইয়ে দাও, রিমোটটা নিয়ে এসো। আচ্ছা, আমি দিচ্ছি। বলেছে যে HTML এর ট্যাগের সংখ্যা কত। হয়তো সে অন্য কোথাও থেকে ডিস্ট্রাক্টেড হয়েছে। HTML CSS এর সম্পর্কে সবচেয়ে ভালো জানা যাবে হচ্ছে W3 স্কুলস থেকে। হ্যাঁ, এখান থেকেই দেখবেন যে HTML এর সংখ্যা কত বাড়ছে বা কমছে, রাইট? ভার্সনের উপরে সাবভার্সনে বাড়ে কমে। ভাই দাদা, এখান থেকে তুমি আমাকে ওটা হচ্ছে স্কাইপি থেকে দিয়ে দিতে পারবে এই সাইটটা? হ্যাঁ, ইয়েস। যাও, দিচ্ছি। স্কাইপে তো এখানে ওপেন নাই বাবা, আমি দিচ্ছি, যাও। ও এখানে কি? তিনটা মেসেজ এসে আসছে তো আমি পাঠাচ্ছি যেটা। গো গো গো। যাও, যাও, আমি দিব না কিন্তু শাহিন। আচ্ছা, এখানে যে বেসিক্যালি যে বিষয়টা আমি বলছিলাম, এটা হচ্ছে এটা আমাদের HTML5 এর ট্যাগ লিস্ট। যেগুলো পাশে 5 লেখা, এগুলো হচ্ছে নতুন ট্যাগ, HTML5 এর ট্যাগ। বাকি ট্যাগগুলো এসেছে আগের ভার্সন থেকে। বাট যেগুলো মনে করেন যে আমার আমি উইন্ডোজ 10 ইউজ করছি, তো উইন্ডোজ 10 কি একেবারেই নতুন, 100% নতুন? ওখানে কিছু ফিচার নতুন, রাইট? বাট পুরোটাকে কিন্তু আমরা কি বলছি, উইন্ডোজ 10। আমি কিরকম বলছি, যেমন এইটুকু 8, এইটুকু 9, এইটুকু 10 বলছি না, কিন্তু পুরোটাকেই বলছি HTML5 বা ভার্সন 10। বোঝা যাচ্ছে? যেগুলো পুরনো ভার্সন থেকে এসেছে সেগুলো এবং একেবারে নতুন সব মিলিয়ে কিন্তু 5। তো নতুন কতগুলো ট্যাগ আছে সেগুলো রেড কালার মারা আছে, পাশে 5 লেখা আছে। দেখেন, যেগুলো ডিসেবল সেগুলোই যে বেসিক্যালি HTML5 এর সেটা কিন্তু বলা যাবে না। যেগুলো গ্রে কালারের এই যে ডিসেবলের মতো হয়ে আছে সেগুলো বলা হচ্ছে নট সাপোর্টেড ইন HTML5। HTML5 এ এগুলো নেই, বাদ চলে গেছে। এটা ভিডিওতে আছে, একটু দেখে নেবেন W3 স্কুলস এ। সিট হিয়ার। আচ্ছা, বুঝি নাই, এসি ফিক্স করে দিচ্ছি। যাও, দিয়েছি, গো।
আচ্ছা, আমি HTML ধরে আগাচ্ছি। এখন আমি যে কাজগুলো করতে চাচ্ছিলাম সেগুলো এক এক করে করার চেষ্টা করব। এই পেজটার মধ্যে আমি কিছু টেক্সট নিয়ে আসবো, কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো। এবং এটা বেসিক্যালি একটা স্ট্রাকচারাল পেজ হিসেবে করার চেষ্টা করছি। এখান থেকে আমি এই যে দেখেন না, হেডার আছে, প্যারাগ্রাফ আছে, হেডার আছে, প্যারাগ্রাফ আছে, খেয়াল করেছেন? আচ্ছা, এই কাজটুকু মানে এভাবেই আমার পেজটা বানানোর চেষ্টা করব। আমি শুরুতে যেটা করছি, আমার এই যে কন্টেন্ট গুলো আছে এটাকে রিমুভ করে দেই। আমরা হেডার 3 ইউজ করব আর কি প্যারাগ্রাফের হেডারের জন্য, যেটা স্ট্যান্ডার্ড সাইজ। আমি হেডারটাকে কপি করে নিচ্ছি। আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন টেক্সটগুলো, আমি আমাদের পুরনো সাইট থেকে নিচ্ছি। দেন এর নিচে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছি, ঠিক আছে? এবং এই প্যারাগ্রাফের ভেতরে বেশ কিছু টেক্সট দেওয়ার চেষ্টা করছি। এটা খুব একটা বড় টেক্সট না, খুব ছোট টেক্সট, তাই না? এটা প্যারাগ্রাফ খুব কম দেখাবে। আমি কিছু টেক্সট দিলাম। এখন যদি আমি পেজটাকে ব্রাউজ করি, আমাদের যে পেজটা, এই পেজটাকে ব্রাউজ করি, দেখেন আমার হেডার এসেছে এবং এক লাইনের টেক্সট এসেছে। এটাকে প্যারাগ্রাফ কিন্তু মনে হচ্ছে না, তাই না? আচ্ছা, প্যারাগ্রাফ করার জন্য আমি আবার যেটা করি যে ওই কোডটাকে মানে ওই টেক্সটটাকে আবার আমি রিপিট করেছি। 2 লাইন এবং একটু হয়েছে, খেয়াল করেছেন? যদি ছোট করি এটা একটু বেটার মনে হচ্ছে যে এটা আমার হেডার, এটা আমার প্যারাগ্রাফ। আমি আবার আরেকটা হেডার তৈরি করছি H3, এবং সেক্ষেত্রে আবার ওই সাইট থেকে কিছু কোড কপি করব আমি। লাইক বলছে আমি কর্পোরেট ট্রেনিং নামে এটাকে নিতে যাচ্ছি। কর্পোরেট ট্রেনিং দিয়েছে। এই প্যারাগ্রাফের মধ্যে এখন এই প্যারাগ্রাফের কর্পোরেট ট্রেনিং সেগমেন্টের
টেক্সট গুলোকে কপি করে এনে দিলাম। আমি বেসিক্যালি দুইটা প্যারা তৈরি করার চেষ্টা করছি। টেক্সট যে কোনো জায়গা থেকে আসতে পারে বা আপনি নিজে টাইপ করতে পারেন। আমি যেটা চেয়েছিলাম দিস, যে একটা হেডার দেন প্যারাগ্রাফ, আবার হেডার দেন প্যারাগ্রাফ। বুঝতে পেরেছেন? যে আমি হেডার প্যারাগ্রাফ কন্টেন্টের মধ্যে আমি কন্টেন্ট সাজাচ্ছি। তো হেডার লিখা, প্যারাগ্রাফ তৈরি করা তো কঠিন কাজ না HTML এ, জাস্ট ট্যাগের মধ্যে আমার ডেটাগুলো দিয়ে দিলেই হলো। বাট টেক্সটের জন্য বেশ কিছু সিনট্যাক্স রয়েছে যেগুলো আমাদের কম বেশি জানতে হয়। কিভাবে আপনি টেক্সটটাকে বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন, ইটালিক করবেন, মার্ক করবেন, বড় করবেন, ছোট করবেন, সাবস্ক্রিপ্ট দেবেন, সুপারস্ক্রিপ্ট দেবেন, তাই না? বেজে দেবেন অথবা পাওয়ারে দেবেন। বুঝতে পেরেছি? কোনো অ্যাব্রিভিয়েশন টেক্সট কার্সর ধরলে টুলটিপ আকারে অ্যাব্রিভিয়েশন দেখাবে, রাইট? এই ছোট ছোট ট্যাগগুলো কিন্তু আমাদের জানতে হয়, যেটা HTML এ আছে। আমরা দেখবো আর শিখবো। মানে এখানে কোনো নলেজ বেস নেই যে আমাকে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করতে হবে। জাস্ট জানতে হবে যে কোন ট্যাগের কি কাজ। ওকে, তো ভার্সন 5 এ দুইটা ট্যাগ আছে লেখাগুলোকে বোল্ড করার জন্য। আমরা দুই ভাবে কথা বলে থাকি। কেউ বলে লেখাগুলোকে স্ট্রং করো। স্ট্রং করো মানে এটাকে কিছুটা গাঢ় করে মোটা করে দেখাবে। আবার কেউ বলে বোল্ড করো, রাইট? সো দুইটা ট্যাগ দিয়ে করা যায়, বি দিয়ে করা যায় এবং স্ট্রং দিয়েও করা যায়। বাট হ্যাঁ, বেটার হচ্ছে স্ট্রং ইউজ করা। হ্যাঁ, বি যে কোনো সময় কি ডেপ্রিকেশনে চলে যেতে পারে। বি যে কোনো সময় ডেপ্রিকেশনে চলে যেতে পারে। তো আমি দুইটা ট্যাগই একটু দেখাচ্ছি। প্রথমত আমার যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে, আমি বলছি বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার। এই যে এই লেখাটুকুকে আমি বোল্ড করে দেখাবো। আমি যদি এই লেখাটুকুকে বি ট্যাগের মধ্যে রাখি, বি ট্যাগ ওপেন করেছি এবং যতটুকুকে বোল্ড করতে চাচ্ছি সেই অংশটুকুকে আমি বি ক্লোজিং এর মধ্যে রেখে দিচ্ছি। তার মানে ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে। খেয়াল করেন, এই অংশটুকু আমার তো ওই প্যারাতে অনেক লেখা রয়েছে, বাট যতটুকুকে আমি বোল্ড করতে চাচ্ছি বি ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখেন আমাদের লেখাগুলো বোল্ড হয়েছে। ক্লিয়ার? আমাদের লেখাগুলো বোল্ড হয়েছে। একইভাবে এই একই কাজ করা যায় স্ট্রং নামে HTML এর ট্যাগ দিয়ে, যেটা বেসিক্যালি SEO তে মোর অপটিমাইজড। তো আমি কর্পোরেট ট্রেনিং এই কথাটুকুকে যদি বোল্ড করতে চাই বা স্ট্রং ট্যাগ ইউজ করি, কি হয়? স্ট্রং ট্যাগ ওপেন হয়েছে এবং স্ট্রং ট্যাগটাকে আমি যদি একটা টেক্সট সহ ক্লোজ করে দেই, কর্পোরেট ট্রেনিং সেভ করে আমি রান করাচ্ছি। একটু খেয়াল করেন, এটাকে দেখাচ্ছে কি কর্পোরেট ট্রেনিং। তো কি হলো, বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, ওইটা বি দিয়ে বোল্ড করা হলো, আর নিচেরটাকে কর্পোরেট ট্রেনিংটাকে আমরা স্ট্রং দিয়ে ইউজ করলাম। না, তুমি কাজ করো। হ্যালো, হ্যাঁ কি বলছেন? তাহলে আমরা দুইটা ট্যাগ দেখলাম, একটা বোল্ড মানে বোল্ড করার জন্য বা স্ট্রং যেটাই আমরা বলি। এবার আমরা দেখব ইটালিক ফরম্যাটে টেক্সটটাকে নিয়ে যাওয়ার জন্য আমি কিভাবে আমার টেক্সটগুলোকে ইটালিক করে ফেলতে পারি। আমি বলছি যে ওয়েব ডেভেলপমেন্ট, এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই তিনটা লেখা ইটালিক দেখাবে। পুরোনো দিনের যে ট্যাগটা ছিল ইটালিক করার জন্য আই ট্যাগ, যে অংশটুকু আমি আই ট্যাগের মধ্যে রাখবো ওই অংশটুকু আমাকে ইটালিক করে দেখাবে। দেখেন এই লেখাটুকু ইটালিক ফরম্যাটে দেখাচ্ছে, যেটা আমরা
ডকুমেন্ট ফাইলে করতে পারি। আই প্রেস করলে কি ইটালিক হয়ে যায় না? সিলেক্ট করে ওই আই আছে, বি আছে, আর কি আছে, আন্ডারলাইন আছে, ইউ আছে, ঠিক তেমন। তো আই ফর ইটালিক। আচ্ছা, এই কাজটা ওয়েব পেজে ভিন্ন আরেকটা ট্যাগ দিয়েও করা যায়, যার নাম হচ্ছে ইএম। আমরা যে ট্যাগটাকে প্রায়োরিটি দেব ইটালিক করার জন্য, সেটা বেসিক্যালি কি, আমি এখন যেটা দেখাচ্ছি ইএম। হ্যাঁ, আই এর পরিবর্তে ইএম ব্যবহার করাটা শ্রেয় হবে। দেখেন এই লেখাটুকু ইটালিক দেখাচ্ছে। ক্লিয়ার? সো আমরা আই দেখলাম, ইএম দেখলাম। সো অলরেডি 4টা ট্যাগ দেখেছি। ব্রেকের পরে বেসিক্যালি হেডার এবং প্যারা তো আগেই জেনেছিলাম, এখন যেটা জানলাম সেম। আই ইএম এর কাজ সেম, বি স্ট্রং এর কাজ সেম। লিখো ইএম বেটার হচ্ছে নতুন। হ্যাঁ, এবং আপনারা অপটিমাইজ এসইও এর কথা শুনেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক হয়ে বসো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যে যে স্টাইলের লেখাগুলোকে সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দেয়, এর মধ্যে অন্যতম হচ্ছে বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট, হাইপারলিংক টেক্সট, হেডার টেক্সট, রাইট? বাট তাকে কিন্তু ডিস্ট্রাক্ট করলে হবে না, সে একটা ইঞ্জিন, রাইট? তাকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয় যে কোনো একটা HTML এর মধ্যে সে কিন্তু ট্যাগ চেনে, আউটপুট চেনে না। তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি যখন কোনো পেজে যাবা, ওই পেজের কোন কোন টেক্সটগুলোকে প্রায়োরিটি দেবা, যা থাকবে হেডার ট্যাগের মধ্যে, যা থাকবে স্ট্রং ট্যাগের মধ্যে, যা থাকবে ইএম ট্যাগের মধ্যে। তারা কিন্তু বলে নাই যে বি ট্যাগের মধ্যে, আই ট্যাগের মধ্যে। সেটা বোঝা যাচ্ছে? তো আমি যদি বোল্ড করতে চাই, বি ট্যাগ ইউজ করি, এটা আউটপুট শো করবে, বাট সার্চ ইঞ্জিন সেটাকে প্রায়োরিটি দেবে না। যদি আমি স্ট্রং লিখি, তখন সেটা সার্চ ইঞ্জিন তাকে প্রায়োরিটি দেবে। বুঝতে পেরেছেন? সো অ্যাডভান্স লেভেলে মার্কেটিং এর জন্য আমাদের এই ধরনের কোড লিখতে হবে। ওকে, নাইস। এরপরে আমরা যেটা দেখব যে মার্ক করার যে কাজটা, আমরা আগে মার্ক করতাম আন্ডারলাইন দিয়ে, তারপরে মার্কার আসলো, উপর দিয়ে টান দিয়ে দিতাম, পুরোটাই মার্ক হয়ে যেত, নিচের লেখাগুলো দেখা যেত, তাই না? হ্যাঁ, তো নতুন নতুন আমরা যখন মানে মাঝে কিছুটা বুদ্ধি হয়েছে, 7-8-এ উঠেছে, তখন কিন্তু ওই মার্কারগুলো মার্কেটে আসে। আগে কিন্তু সেই মার্কারগুলো ছিল না। আমাদের সিনিয়ররা যারা, তারা যখন বই দাগাতো, আন্ডারলাইন করে নিত, লাইনের নিচ দিয়ে আন্ডারলাইন করতো। বাট এখন যারা করে, তারা মার্কার কিনে লাইনের উপর দিয়ে, লেখার উপর দিয়ে টান দিয়ে দেয়, তাই না? লাল, নীল, হলুদ কালারের। বিশেষ করে এটা বেসিক্যালি ওই কি যেন একটা কালার আছে, টিয়া কালার বলা হয়, সেই কালারটাই বেশি ইউজ করা হয়ে থাকে, বাট ভেতরের লেখাগুলো কিন্তু দেখা যায়। সো আধুনিক আর পুরনো, আন্ডারলাইনের জন্য বেসিক্যালি ইউ ট্যাগ ইউজ করা হয়ে থাকে, যেটা পুরনো ট্যাগ। সিমিলার ট্যাগ নিয়ে কাজ করছি আমি। দেখেন আন্ডারলাইন বসে গেছে, রাইট, ইউ ট্যাগ দিয়ে। আবার আমি যদি বলি যে না, আমি এটাকে আন্ডারলাইন দেওয়ার অর্থকে আলাদা করে দেখানো, সিমিলার ভাবে আমি যদি বলি মার্ক, এটা HTML5 এর ট্যাগ, নতুন ট্যাগগুলোর মধ্যে পড়েছে। সো মার্ক ট্যাগটাকে যদি আমি ইউজ করি, সেই ক্ষেত্রে ওই লেখাটুকু বাই ডিফল্ট হলুদ কালারের মার্ক করে দেখাবে, যেটা বেসিক্যালি চোখে আসে। কোড দেখাচ্ছি, তার মানে ইউ ট্যাগ আর কি মার্ক ট্যাগ। দেখেন না, উপর দিয়ে মানে কালার বসে গেছে, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে কালার বসেছে, টেক্সটের কালার কি ব্ল্যাকই রয়েছে, ট্যাগের নাম কি মার্ক। এরপর আসি বিগ আর স্মল। আমি যখন বিগ ট্যাগ নিয়ে যাব, স্মল ট্যাগ নিয়ে যাব, তখন কিভাবে এর ইউজ আছে। আমি জাস্ট এই গ্রুপ কথাটাই, গ্রুপস কথাটাকে যদি আমি বিগ নামে কোনো একটা ট্যাগের মধ্যে রাখি, এখন যে ফন্ট সাইজ, তার চেয়ে সে একটু বড় করে এই লেখাটাকে দেখাবে। কোথায় আছে যে গ্রুপস লেখাটা, এখন যে সাইজ আছে, ডেফিনেটলি এটা এর চেয়ে বড় করে দেখাবে। একটু খেয়াল করেন, আগের অবস্থা থেকে সে বড় হয়েছে।
আমরা বেসিক্যালি এটা ইউজ করে থাকি যে কোনো একটা লাইনকে আলাদা করে বোঝানোর জন্য। ওই প্যারাগ্রাফের মধ্যে এই লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি একটু বড় করে দিচ্ছি, অথবা চোখে পড়ানোর জন্য একটু ছোট করে দিচ্ছি। অনেক সাইটে দেখতে পাবেন একটু বড় একটু ছোট এরকম টেক্সট। বা আমি যদি আবার বিগ লিখি, বিগ বিগ বেসিক্যালি এটা এক্সপোনেন্টে বাড়ে, এক এক করে বাড়ে না, এক্সপোনেন্টে বাড়ে। এখন অনেক বড় দেখাবে, দুইটা বিগ দেওয়াতে একটু খেয়াল করেন বেশ বড় করে দেখাচ্ছে এবং আলাদা করে বোঝা যাচ্ছে। খেয়াল করেছেন? ওকে, নাইস। এবার আমি চাচ্ছি যে আওয়ার যে কথাটা পরের প্যারাগ্রাফে, আওয়ার যে কথাটা, এই কথাটাকে স্মল ট্যাগের আন্ডারে নিয়ে আসবো। স্মল ট্যাগের আন্ডারে আমি দিয়ে দিলাম। এইটা বেসিক্যালি অন্যান্য ট্যাগ থেকে ছোটই হবে। একটু দেখেন আওয়ার লেখাটা অনেক ছোট দেখাচ্ছে। আবার যদি এখানে স্মলে যায়, আরো ছোট দেখাবে, নাই হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা স্মল দিলে আদৌ দেখা যাবে কিনা, নাকি একটা ফোঁটা দেখা যাবে, সেটাই কিন্তু বিষয়। ওকে, সো আমি বড় করতে পারি, আমি ছোট করতে পারি। না না, আপনাকে এন্ড দুইবারই করতে হবে। আচ্ছা, এবার আসি পরবর্তী যে ট্যাগটা, সেটা হচ্ছে দেখেন কোনো একটা জায়গায় এই যে সিএমএস কথাটা লেখা আছে, সিএমএস। সিএমএস এটার মিনিং কি আমি জানি না, আমি বুঝি না। যখনই আমরা এ ধরনের শর্ট ফরম্যাট দেখি, অ্যাব্রিভিয়েশনের জন্য কার্সরটা সেখানে রাখি, এটা আমাদের হ্যাবিট, তাই না? আপনারা যখন ইউজার ব্রাউজ করছেন কোনো সাইট, কোনো একটা জায়গায় পড়াশোনা করছেন, শর্ট ফরম্যাট দেখলেই কার্সর নিয়ে যে এটা বড় করে দেখায় কিনা সেটা দেখার জন্য, এটাকে নরমালি বলা হয় অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন HTML দিয়ে দেওয়া যায়। আর অ্যাব্রিভিয়েশন দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ট্যাগ মানে কন্টেন্টটাকে অ্যাব্রিভিয়েশন দেবেন, সেই কন্টেন্টের এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, ABBR। ওকে, এটাকে আপনি ABBR ট্যাগের মধ্যে রাখলেন। সিএমএস কথাটাকে সেভ করি এবং আমি এটা দিয়ে যদি রান করাই, একটু খেয়াল করে দেখেন কোনো ইম্প্যাক্ট আসে নাই। কিছু হয়েছে? কিছুই হয় নাই। বাট এই পর্যন্ত আমরা শিখছিলাম বেসিক্যালি কি ট্যাগ, ট্যাগের ইউজ, ট্যাগ দিচ্ছিলাম, আউটপুট আসছিল। এখন কিন্তু ট্যাগের ভেতরে ট্যাগকে পাওয়ার্ড করার জন্য আমরা অ্যাট্রিবিউটের ইউজ শিখব। এমএআর কে ভুল করেছো কোথায়, একটু দেখাই দেন তো ওকে। রান করতেছি, হ্যালো স্টুডেন্ট মার্ক মার্ক দেখেন অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টাইটেল। টাইটেল অ্যাট্রিবিউটটার মধ্যে আমরা যা লিখে দিব, সিএমএস যদি আমার নাম বলে দেই তাহলে ওখানে কার্সর রাখলে আমার নামই দেখাবে। বাট সিএমএস মানে তো আমার নাম না, তাই না? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা আমাকে এখানে লিখে দিতে হবে। ওকে, সো আমি লিখে সেভ করেছি, লোড দেই। কার্সর নিয়ে যেখানে একটা ডটেড লাইন চলে আসছে, খেয়াল করেছেন? এবার কার্সর নেই, টিপ আকারে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লেখাটা আসছে। টাইটেল বেসিক্যালি একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটা ডিসপ্লে করবে। আমরা কি বুঝতে পারছি? তো কিছু ছোট ছোট ট্যাগ আমরা কিন্তু শিখছি
রাইট? এবং এই ট্যাগগুলোর প্র্যাকটিস আমাদের সাথে সাথে হয়ে যাচ্ছে। এই যেখানে কার্সর নিলে এই যে দেখছো না সিএমএস কোথায় লেখা আছে? সিএমএস তুমি কোথা থেকে কি কপি করছো? তুমি নিজে টাইপ করে লিখো সিএমএস। সিএমএসটা আচ্ছা বুঝা যাবে কিভাবে এটা সিএমএস? এই যে সিএমএস এই যে সিএমএস টা এখানে টাইটেল তারপরে এটা কি আমি কপি করে দিলাম তো ওই জায়গাটা টাইটেল দিলে তো আচ্ছা তুমি টাইটেল চেঞ্জ করে ফেলো না go and sit আচ্ছা তাহলে আমরা অ্যাব্রিভিয়েশন পর্যন্ত শিখলাম এরপরে আমাদের হ্যাঁ অ্যাব্রিভিয়েশনটা কিভাবে দিতে হবে অ্যাব্রিভিয়েশন যখন দিব যাকে আমি অ্যাব্রিভিয়েশন দিতে চাচ্ছি তাকে আমরা এ বি বি আর ট্যাগের মধ্যে রাখবো ফার্স্ট ওকে আমরা এ বি বি আর ট্যাগের মধ্যে রেখেছি এই যে এ বি বি আর ট্যাগটা ওপেনিং আর ক্লোজিং সিএমএস কথাটা রয়েছে বাট সিএমএস এর অ্যাব্রিভিয়েশনটা কি সেটা আমাদের লিখতে হবে অ্যাব্রিভিয়েশনের মধ্যে এই যে টাইটেল এটাকে বলা হচ্ছে এই অ্যাব্রিভিয়েশন ট্যাগের একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট টাইটেলের মধ্যে কোটেশন দিয়ে যা লিখে দিব কার্সর ধরলে তাই আসবে কারণ সিএমএস এর অ্যাব্রিভিয়েশন কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমি এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিখছি এই কারণে ওখানে কার্সর নেওয়ার সাথে সাথে টুল টিপ আকারে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কথাটা চলে আসে ঠিক আছে ওকে হচ্ছে না আপনার হয় নাই আচ্ছা আমি আসছি আচ্ছা যারা সাথে সাথে